আসসালামু আলাইকুম, সবাইকে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কোর্সে স্বাগতম। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ ক্লাস করতে যাচ্ছি। সেটা হচ্ছে আমরা প্যারাগ্রাফ পর্যন্ত শিখেছি, অর্থাৎ পেজ লেআউট অপশনের পেজ সেটআপ, তারপরে পেজ ব্যাকগ্রাউন্ড এবং প্যারাগ্রাফ। আজকে আমরা একটি কাজ শিখবো, সেটা হচ্ছে মেইলিং। মেইলিং এর ছোট্ট একটি কাজ, একটি মেইলিং ফরম্যাট কিভাবে তৈরি করা যায়, সেই কাজটা হচ্ছে মেইলিং এর কাজ। তো মেইলিংটা করতে গেলে আমাদের একটি ফরম্যাট জানা দরকার। হ্যাঁ, আমি মেইলিংটা আগে দেখা দিচ্ছি যে আমি 5টা বন্ধুর কাছে কিভাবে মেইলিংটা পাঠাবো, সেই ফরম্যাটটা জাস্ট তৈরি করা। ধরো এখানে লিখলাম ডিয়ার ডিয়ার, তারপরে মনে করো যে আমি লিখলাম যে আমার যা যা দরকার তাই তাই। ঠিক আছে, মনে করো যে এটা একটা ফরম্যাট জাস্ট। বুঝতে পারছো তো? এটা হলো একটা ফরম্যাট, এই ফরম্যাটটা আমি 5টা বন্ধুর কাছে শেয়ার করব। সেই জন্য আমাদের যাইতে হবে হচ্ছে এখানে মেইলিং অপশন, আর মেইলিং থেকে খুবই গুরুত্বপূর্ণ সেটা সেটা হচ্ছে মেইল মার্জ অপশন। এটা একটু মনোযোগ দিয়ে দেখতে হবে, কারণ একটু বড় তো, এই জন্য। তো স্টার্ট মেইল মার্জ অপশনে যাওয়ার পরে আমরা এখান থেকে চলে যাব স্টেপ বাই স্টেপ মেইল মার্জ অপশন। এখানে গিয়ে আমাদের হাতের ডান পাশে একটা ডায়লগ বক্স আসবে। এখান থেকে 6টা স্টেপ ফলো করার পরে আমাদের এই ফরম্যাটটা তৈরি হবে। এখানে স্টেপ আছে 6টি। তো আমি প্রথমে নেক্সটে একটিবার ক্লিক দিচ্ছি, নেক্সটে আবার দ্বিতীয়বার ক্লিক দিচ্ছি। এখানে আমাদের দ্বিতীয়বার ক্লিক দেওয়ার পর এখানে টাইপে নিউ লিস্ট চলে আসবে। টাইপে নিউ লিস্ট ক্লিক দেওয়ার পর এখানে ক্রিয়েট, ক্রিয়েট মানে তৈরি করা, ক্রিয়েটে চলে যাবে। ক্রিয়েটে গিয়ে এখানে কাস্টমাইজ ভাবে ডিফল্ট ভাবে তৈরি করা আছে, তো আমি চাচ্ছি যে ডিফল্ট ভাবে থাকবে না, আমরা নিজের ইচ্ছা ভাবে তৈরি করব। সেক্ষেত্রে ডিলেট এন্ট্রি আছে, ডিলেট এন্ট্রি দেওয়ার পরে ইয়েস। তো এখানে এই এন্ট্রি গুলাকে ডিলিট করে দেওয়া লাগবে, সেজন্য আমি যদি এখানে কাস্টমাইজ কলামে চলে যাই, তো আমার এখানে লিস্ট গুলো আমি দেখতে পাবো। এই লিস্ট গুলো একটা একটা করে কেটে দেবো, যেগুলো রাখার দরকার ওগুলো রেখে দেবো। এখানে টাইটেল, টাইটেলটা আমি বাদ দিতে চাচ্ছি, এটা আমার প্রয়োজন নেই। ফার্স্ট নেম, এটাও আমি বাদ দিতে চাচ্ছি। লাস্ট নেম, এটাও আমি বাদ দিতে চাচ্ছি। এখানে কোম্পানি নেমটা থাকবে, এখানে অ্যাড্রেস লাইন নম্বর 1 এটা থাকবে না, এটাও থাকবে না। তারপরে সিটিটা থাকবে এবং এটা থাকবে না। জিপ কোডটার দরকার আছে, তারপরে এটা থাকবে না। এখানে হোম ফোন নাম্বার, এটাও দরকার আছে, ওয়ার্ক ফোন নাম্বার, হোম ফোন নম্বর দরকার, ওয়ার্ক ফোন নম্বর দরকার, ইমেল অ্যাড্রেস দরকার, আরো দরকার আমাদের নেম, তাই না? তাহলে যেটা লিখবো, যেটা আমার লাগবে সেটাকে অ্যাড, এখানে অ্যাডে ক্লিক করবো। তো অ্যাডে ক্লিক করার পর এখানে আমি লিখে দেবো নেম। ঠিক আছে, নেম। তাহলে নেমটা আমরা অ্যাড করে নিলাম, এখানে নেমটা আমরা অ্যাড করে নিলাম। ঠিক আছে, তো এই নেমটা আমি চাচ্ছি যে 1 নম্বরে দিতে, তো 1 নম্বরে দেওয়ার জন্য আমি এইভাবে আসলে দিতে পারবো না, এই জন্য আমাদেরকে রিনেম যদি আমরা করি তাহলে আমরা এটাকে দিতে পারবো, অথবা আমি যদি এটাকে ডিলিট করে দিই এগুলো, তাহলে আমি দিতে পারবো। তো ডিলিট থেকে আমি এগুলো ডিলিটই করে দিই। তাছাড়া তো ওটা 1 নম্বরে যাতে হবে, কারণ নেমটা তো প্রথমে থাকতে হয়, তাই না? সেই জন্য আমি এগুলো কেটে দিচ্ছি, এগুলো আমি কেটে দিচ্ছি। তো নেম আছে, এখন আমি অ্যাড করবো এটা হচ্ছে ফোন নম্বর। তাহলে ফোন নম্বর অ্যাড করলাম, তারপর আবার আমি অ্যাড করবো অ্যাড্রেস। অ্যাড্রেস অ্যাড করলাম, বানান হয়তো ভুল হচ্ছে। তারপর আমি দিতে পারি জিমেইল। তো এই কয়টা অপশনে আমি রাখতে চাচ্ছি। তাহলে কি করব, জাস্ট আমরা লেখার পরে ওকে ক্লিক করব, ওকে দেওয়ার পর এখানে এন্ট্রিটা তৈরি হবে। এই এন্ট্রিটা আমাদেরকে ফিল আপ করতে হবে। এখানে ফোন নম্বরটা দিতে হবে এবং অ্যাড্রেস, এখানে জিমেইল, জাস্ট এরকম। তারপরে আবার যদি ট্যাবে ক্লিক করি, নতুন আরেকটা বন্ধুর মানে অ্যাড্রেস অ্যাড করতে হবে। এরকম যে কয়জনের কাছে পাঠাবো তাদের অ্যাড্রেস তৈরি করতে হবে। তো জিমেইলটা ছোট হাতের হবে। জাস্ট আমরা 3টা দিয়ে দেখবো। ঠিক আছে, 3টাই থাক। তো আমি এখানে ওকে ক্লিক করছি, ওকে ক্লিক করার পর একটি পপ আপ উইন্ডো চলে আসবে, এটাকে সেভ দিতে হবে। তো ডেস্কটপ সিলেক্ট করে আমি সেভে ক্লিক করলাম, যাতে করে এটা সেভ হয়ে যায়। তো আমি ডেস্কটপে এটা কি নাম দিব, একটি নাম দিয়ে দিলাম, যেমন একটি ফাইলের নাম দিয়ে দিলাম। Yes. যেটা সেভ হয়ে গেছে, সেভ হওয়ার পর ঠিক এরকম মেল মার্জ একটা রিসিপশন চলে আসছে, এই রিসিপশন থেকে জাস্ট আমি ওকে ক্লিক করি। ওকে ক্লিক করার সাথে সাথে এপাশে আমার অপশনটা চলে আসবে, এখানে লেখা আছে সিলেক্ট ডিফল্ট লিস্ট, তারপরে এডিট লিস্ট।
তো আমি যদি এখানে এডিটে ক্লিক করি, এডিটে ক্লিক করলে ওই একই জিনিস আসবে, আর আমি সিলেটে নিউ লিস্টে ক্লিক করলে আমার এই নিউ লিস্টে আবার দেখাচ্ছে যে ওরা মানে ওপেন করতে হবে। তো যাই হোক, এখানে নেক্সট আমার আরো আছে, কার্সরটা একদম নিচে রেখে নেক্সট আমার আরো 3টা অপশন রয়েছে। আমি এখানে আবার ক্লিক করছি। এখানে ক্লিক করার পর 4 নম্বর স্টেপে এখানে মোর আইটেম চলে আসছে। তো মোর আইটেম কোনগুলো আমি অ্যাড করছি এখানে লিস্ট কিন্তু দেখা যাচ্ছে। তো এই লিস্ট গুলাকে আমি এখানে ইনসার্ট করবো, অর্থাৎ একটি একটি করে ইনসার্ট করবো। যেমন নেম, তারপরে আমি ফোন নম্বর, তারপরে অ্যাড্রেস, তারপরে জিমেল। ঠিক আছে, ইনসার্ট ইনসার্ট করলাম, তারপরে কি বৃদ্ধি করলাম এটা। ঠিক আছে, আচ্ছা এখন আমি এটাকে বের হয়ে চলে আসছি এখান থেকে। তো এখানে আমার নেক্সটে আরো অপশন রয়েছে, আমি আবার আরেকটি নেক্সটে ক্লিক দিচ্ছি, আমি আরেকটি লিস্টে ক্লিক দিচ্ছি। এখন এখানে আছে এডিট ইন্ডিভিজুয়াল লেটার। তো এডিট ইন্ডিভিজুয়াল লেটারে যদি আমি ক্লিক দিই, অল সিলেক্ট করবো এখানে অল। তো দেখি এখানে কয়টি পেজ আমার তৈরি হলো ডিফল্ট ভাবে। আমি যে 3টা নিয়েছিলাম 3টা লেটারই কিন্তু তৈরি হয়েছে। বুঝতে পারছি কিনা? তো এটা শীটে খুব সুন্দর করে দেওয়া আছে, যদি কখনো না বুঝতে পারো শীটটা বের করে ওটা পড়বা আর কাজ করবা, পড়বা আর কাজ করবো, ওটা দেখবে যে অনেক বড়, প্রায় 1 পেজের মতো জায়গায় আছে এই মেইল মার্কসটা। ঠিক আছে, তো এটা 6টা স্টেপ সুন্দর করে ফলো করলে তোমরা তৈরি করতে পারবে। বুঝতে পারছি? তো এই হলো মেইল মার্জের অবস্থা। তারপর আমি চলে যাচ্ছি এখান থেকে, অর্থাৎ আমরা মেইলিংটা যে শিখলাম, মেইলিংটা শেখার পর আমরা চলে যাচ্ছি এখানে রিভিউ। রিভিউ এর এটা হলো স্পেলিং। তুমি যে বানানগুলো ভুল করে থাকো, যে বানানগুলো আমাদের সচরাচর ভুল হয়, সেই ভুল বানানগুলোকে সংশোধন করা যায়। ধরো এখানে আমি ফন্ট সাইজ যদি নেই, যে এখানে আমার ফন্ট সাইজ একটু বাড়তি করে দিলাম, একটু বড় করে দিলাম, এখানে আমি ফন্ট সাইজ নিলাম। ধরো এখানে আমি লিখলাম একটা শব্দ, সেটা রিফারেন্স, REFERENCES, রিফারেন্স বানানটা কিন্তু সঠিক আছে, REVIEW। তারপরে লিখলাম আমি VIEW। আচ্ছা, এই কয়টাই থাক। রিভিউ ভিউ। এখন রিফারেন্সের একটা বানান আমি ভুল করে দিই, ওটাকে ভুল শব্দ করে দেবো, এটাকে আমি ভুল বানান করে দেবো। ঠিক আছে, ভুল বানান অলরেডি করে দিয়েছি। তো এটাকে আমরা তো ফন্ট জানি যে ফন্টটা নিতে হবে হলো টাইমস নিউ রোমান, বইয়ের ভাষা নিতে হবে। আচ্ছা, এটা নিলাম। এখন যদি আমি এই রিভিউতে চলে যাই, এখানে স্পেলিং এ ক্লিক দিলাম, দেখো তো কি হলো, এটার নিচে কি একটা লাল দাগ আসছে না? আর আমার যে স্পেলিং যে ভাষাটা ওরা শুদ্ধ করে আমাকে দেবে, দেখো সেই লাল দাগটা কিন্তু এখানে লেখা করছে, অর্থাৎ নোট ইন ডিকশনারি। মানে ওরা বলতেছে এই ডিকশনারির মধ্যে বানানটার কি ভুল আছে সেটা শো করছে। আর এটা যেটা ওরা শর্টকাট হিসেবে দেখায় দিচ্ছে, আমাকে সাজেশন করে দেখায় দিচ্ছে যে তোমার বানানটা হচ্ছে এটা সঠিক, দেখো তো এটা কিন্তু সঠিক। নিচে কিন্তু ওরা লিখে দিচ্ছে না রেফারেন্স। জাস্ট আমি এখন কোনো কাজ করব না, বা শুধু একটা চেঞ্জে ক্লিক দেবো, চেঞ্জ। দেখো আমি যদি এখন ক্লোজ দিয়ে বের হয়ে আসি, ওই বানানটা দেখো শুদ্ধ হয়ে গেছে। এই যে 3 নম্বর পেজে শুদ্ধ হয়ে গেছে না? আবার ধরো যে রিভিউ, রিভিউ এর ভিটা ভুল দিয়ে আমি আবার এখানে ডাবল এ দিয়ে দিলাম, ডাবল ই দিয়ে দিলাম। তো দেখো এই বানানটা ভুল। জাস্ট আমি কি করব, আমি এখান থেকে এই রিভিউ থেকে স্পেলিং এ চলে যাবো। দেখো রিভিউটা ওরা ভুল দেখতে ধরছে আর সাজেশনটাকে সঠিক করে দিচ্ছে। এটা যদি একটা বানান হয় সেক্ষেত্রে চেঞ্জ, আর যদি এরকম রিভিউ বানান হাজার হাজার থাকে, হাজার হাজারের যদি ভুল থাকে, তাহলে চেঞ্জ জলে দিব আমরা। ঠিক আছে, যেহেতু একটা, এজন্য আমি শুধু চেঞ্জ। এখন ক্লোজ দিয়ে বের হয়ে আসলাম, তারপর একটু নিচে যাই, দেখো তো ঠিক হয়ে গেছে না? আবার ধরো ভিউ এর আইটা বাদ দিয়ে ও দিলাম, এই শব্দটা ভুল, তাহলে আমরা আরো শর্টকাটে কিভাবে করবো, জাস্ট এখানে কার্সরটা রেখে মাউসের রাইট বাটনে চাপ দেবো, চাপ দিলে দেখবা যে তোমার সাজেশন এখানে ধরতে যে ভিউ। ঠিক আছে, এটা আর তোমাকে স্পেলিং এ যেতে হবে না, স্পেলিং আছে জন্য ওইভাবেও দেখালাম, আবার এটাও এইভাবে দেখাই দিলাম। বুঝতে পারছো কিনা? ধরো রেফারেন্সের এফটা বাদ দিয়ে এখানে ত্রিপুল ই দিয়ে দিলাম। এখন এটা কার্সরটা মাঝে রাখবে, একদম মিডিলে, অর্থাৎ ওই শব্দগুলোর মিডিলে রেখে মাউসের রাইট বাটনে চাপ দিবা, দেখবে যে তোমার ওই যে শব্দটা সঠিক হওয়ার দরকার সেটা চলে আসছে। বুঝতে পারছি? তাহলে ধরো এটাও ভুল হয়েছে, তাহলে এটাকে কার্সর মাঝে রেখে রাইট বাটনে চাপ দিবা, দেখবা। আর না হলে পরে স্পেলিং থেকে। আর স্পেলিং এর কমান্ড হলো F7, অর্থাৎ ফাংশনাল কি F7। ধরো এটা ভুল আছে, তাহলে তুমি ফাংশনাল কি F7, এই যে কিবোর্ডে ফাংশনাল কি আছে না, এই যে ফাংশনাল কি F7, এটা চাপ দিলে কিন্তু তোমার ওইটা চলে আসবে, অর্থাৎ এই স্পেলিং এর কমান্ডটা চলে আসবে। ঠিক আছে, বুঝতে পারছি? এই হলো আমাদের স্পেলিং এর অবস্থা। তাছাড়া এখানে আর তেমন কোনো অপশন নাই বা তেমন কোনো কাজের জিনিস নাই। এখানে আছে হলো ভিউ। ভিউ মানে কি? দেখা। ভিউ মানে দেখা। আমরা যে পেজের মধ্যে কাজ করতেছি, এই পেজটা কোন রূপে আছে, কোন অবস্থায় আছে, সেই ভিউ থেকে দেখতে পারি। যেমন ভিউ এর এটা হলো জুম, জুম ইন জুম আউট, অর্থাৎ এখানে তুমি ক্লিক করলে
200% আকারে এটা এই লেখাটা তুমি 200% আকারে জুম করতে চাচ্ছ, সেক্ষেত্রে তোমাকে এটা 200% সিলেক্ট করে ওকে দিলে এটা 200% জুম, ঠিক আছে। আবার যদি এখানে তুমি জুমে যাও, জুমে 75% করে দেখতে চাচ্ছ, ওকে দিবা, দেখবে যে এটা তোমার 75% হয়ে গেছে। আর মাউস দিয়ে যদি তুমি এটাকে ড্র্যাগ করো, এইভাবে কমাও এবং বাড়াও, তাহলে এটা কিন্তু তোমার জুমেরই আইকন, ঠিক আছে। আর কিবোর্ডে হলো কন্ট্রোল ধরে মাউসের হুইলটা উপর দিকে ঘুরাইলে জুম হয়, নিচের দিকে ঘুরাইলে জুম কম, বুঝতে পারছো? আচ্ছা, তারপরে দেখো একটা আছে শো, এই যে রোলার, আমরা যে রোলার দিয়ে এখানে যে রোলার দিয়ে আমরা যে এমসিকিউ কাজ করছিলাম না, দেখো এই রোলারে কিন্তু টিক চিহ্ন দেওয়া আছে বিধায় এখানে রোলারটা আছে, টিক চিহ্ন যদি উঠাই দিই রোলারটা থাকবে না, ঠিক আছে। এই টিক চিহ্ন জাস্ট উঠাই দিই, এখানে আর কোনো কাজ নাই, এগুলো ক্লিক দেওয়ার চেষ্টা করবো না, ক্লিক দিয়ে কোনো কাজও নাই, ঠিক আছে। জাস্ট এখানে রোলারের কাজ, রোলারটা উঠানো থাকলে তুমি চলে যাবা ভিউতে, ভিউ থেকে রোলারে টিক চিহ্ন দিলে তোমার রোলারটা তুমি পেয়ে যাবা, বুঝাইতে পারছি? তারপরে এখানে আছে হলো তোমার যে ডিফল্ট আকারে পেজটা আছে এই পেজের অবস্থান, তুমি যদি এখানে আমরা যে প্রিন্ট করি এই পেজটা যে প্রিন্টের রূপে রাখি, এটা হলো সেই প্রিন্ট লেআউট। আর এটা হলো আমাদের হলো ফুল স্ক্রিন, আমাদের পেজটাকে ফুল স্ক্রিন আকারে দেখায়, ঠিক আছে। এখান থেকে বের হওয়ার জন্য এই যে স্ক্যাপ। তারপরে ওয়েব লেআউট, ওয়েব লেআউট হচ্ছে কি যে যারা হচ্ছে ওয়েব ব্রাউজিং এর কাজ করে থাকে আমরা, তারা কিন্তু এই ওয়েব লেআউট আকারে লিখে থাকি। দেখো দেখো তো এখানে পেজটা অনেক বড় দেখাচ্ছে না, কারণ এই পেজের মধ্যে যে পেপার পত্রিকা টাইপ করা হয় এই জন্য এটা অনেক বড়, যেমন এই পেপারটা অনেক বড় বড় না, তো জায়গা বেশি লাগে। আবার যারা ব্লগিং করে তারাও কিন্তু এই ওয়েব লেআউটে কাজ করে থাকে, ব্লগিং যারা করে, ঠিক আছে। কারণ তোমার এমএস ওয়ার্ডের লেখাটা তুমি যদি ওখানে ছেড়ে দাও, ইন্টারনেটে ছেড়ে দাও, ওটা ভেঙে যাবে, আর এখানে লেখাটা যদি তুমি লেখো তাহলে ওটা থাকবে। কেমনে? ধরো আমি এখানে একটা লাইন লিখি, ধরো আমি এটা শব্দই লিখি, তাহলে বুঝতে পারবো। মনে করো তো নেম দিয়ে একটা শব্দ লিখি, আমার সোনা বাংলা। এখন এটাকে আমি কাট করে নিয়ে আমি চাচ্ছি যে আমার ওয়েবসাইটে চলে যেতে, এই যে ওয়েবসাইট আছে, জাস্ট ওয়েবসাইটে চলে যাবে। এখানে গিয়ে যদি আমি এখানে পেস্ট করি, দেখো তো এটা কি ভেঙে গেছে না? ভেঙে গেছে, ভেঙে গেছে না? আর আমি যদি এখন এখানে তোমার এই এই ওয়েব লেআউট আকারে পেজের মধ্যে, অর্থাৎ যেটা আমি দেখালাম ভিউ থেকে, এটা ওয়েব লেআউট, এটার মধ্যে যদি আমি লিখে থাকি, এখন দেখো তো এখন ভাঙে কিনা। আমি এটাকে আবার কাট করছি, হ্যাঁ, আবার আমি সার্ভারে চলে যাচ্ছি, জাস্ট পেস্ট করলাম, সার্চ দিলাম, এখন কি ভাঙছে? তাহলে কি যারা ব্লগিং করে তারা কিন্তু এই ওয়েব লেআউট আকারে পেজের মধ্যে কিন্তু লিখে থাকে, বুঝাতে পারছি কিনা? এটা হচ্ছে আউটলাইন, এই পেজের কোনো আউটলাইন থাকবে না, কোনো মার্জিন থাকবে না, কোনো কিছু থাকবে না। দেখো কত বড় একটা পেজ, তাই আছে না? আউটলাইন। তারপর কি আমি আবার স্ক্যাপ দিয়ে বের হচ্ছি, এটা আর কি পেজের রূপ দেখাচ্ছে, এখানে এটাই দেখাচ্ছে। আর ডিফল্ট, ডিফল্ট আকারে থাকে সচরাচর আমরা যেটা লিখে থাকি প্রায় সময়, এটা হচ্ছে ডিফল্ট আকারে থাকে। আর এটাকে আমরা লিখে থাকি হলো প্রিন্ট লেআউট আকারে, মানে প্রিন্ট করার জন্য মার্জিন টার্জিন ঠিক রাখার জন্য প্রিন্ট লেআউট আকারে কিন্তু রাখি, বুঝতে পারছি? দেখবো অনেক সময় আমাদের এইখানে ক্লিক টিলিক লেগে এরকম পেজ গুলা কিন্তু চেঞ্জ হয়ে যায়, এই যে এখানে সেই আইকন গুলো দেওয়া আছে, এই যে নিচে, আমরা এখানে এইভাবে সবসময় রাখি, এটা থাকে অনেক সময় ফুল স্ক্রিন হয়ে যায়, আবার এটা ওয়েব লেআউট আকারে হয়ে যায়, হ্যাঁ, এটা হচ্ছে সেই আইকন গুলা, এটা আউটলাইন, এটা ডার্ট, ঠিক আছে। আর আমরা রাখি হচ্ছে এই, অনেক সময় দেখবে এখানে ক্লিক করলে তোমার অনেক কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে, বুঝতে পারছি? তাহলে আমরা ভিউ হয়ে গেল, মোটামুটি ভিউ থেকে আমরা জুম শিখলাম এবং এখানে ডকুমেন্ট ভিউ শিখলাম, আর হচ্ছে রোলার। আর তেমন কোনো এখানে কোনো কাজ নেই, তো ভিউ এর হচ্ছে এই কয়টা কাজ, আর রিভিউ থেকে শুধুমাত্র স্পেলিংটা, আর মেইলিং, মেইলিং থেকে কিভাবে মেল মার্ক ওয়ার্ডারের কাজ করা যায় সেটা, ঠিক আছে। এই কয়টাই হচ্ছে এখানে কাজ, আর রেফারেন্সের মধ্যে তেমন কোনো ধরনের কাজ নাই, ওইভাবে কাজ হয়ও না, প্রয়োজনও হয় না, কাজও করার দরকার নেই। আর এটা হচ্ছে লেআউট, লেআউটের সবগুলো কাজই গুরুত্বপূর্ণ, লেআউটের এই প্যারাগ্রাফ পর্যন্ত সবগুলো কাজই কি গুরুত্বপূর্ণ, তাই না? আর এখানে আছে একটি ওয়েব, মানে ওয়েব টেক্সট, ওয়েব টেক্সটের কাজ তো আমি দেখাইছি যে পিকচারটা কিভাবে ফ্রি করাতে হয়, তাই না? জাস্ট পিকচার গুলোকে আমরা কিন্তু ফ্রি করা শিখছিলাম, হ্যাঁ, জাস্ট এই যে একটা পিকচার নিলে এই পিকচারটা কিন্তু এই যে ফ্রি করা যায়, হ্যাঁ, এটা তো আমরা শিখছি। তো যাই হোক, আমরা এখানে ওয়েব লেআউটের এই ছাগল অর্থাৎ এই ওয়ার্ড টেক্সটটা আমরা জানি। তারপরে আমাদের এখান থেকে প্যারাগ্রাফ পর্যন্ত কিন্তু সবই দরকার, সবই দরকার না, প্রায় এই তিনটাই দরকার। এবং ইনসার্টের প্রত্যেকটা কাজ দরকার, প্রত্যেকটা কাজ
খুবই গুরুত্বপূর্ণ। হোম রিবনের সবগুলো কাজই গুরুত্বপূর্ণ। আমরা কি এখানে কোনো কিছু বাদ দিয়েছি? আবার ফাইলে কি বাদ দিয়েছি? দেই নাই, কারণ যেটা আমাদের দরকার, যেটা লাগে, আমি কিন্তু সেটাই তোমাদেরকে শিখাই দিচ্ছি। আর যেটা লাগে না, কোনো কাজ করে না, অযথাই, এটা কিন্তু আমি শিখাইনি, শিখাইছি? তাহলে যা যা আমি শিখাইছি এগুলা কি এখন পারবা না? এগুলা প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করবা। আর আমি একটা রিভিউ ক্লাস নেবো কখন? তোমাদের এক্সামটা নেওয়ার পরে। তাহলে ওই এক্সামে কি কি সমস্যা হয় ওই সমস্যাটা সমাধান করে দিলেই কিন্তু রিভিউ ক্লাসটা কিন্তু হয়ে যাবে। ঠিক আছে? আর তুমি প্র্যাকটিস করবা, মানে তোমাদেরকে শিখাই দেয়, তোমরা কি দেখি করো জানি না, 20 মিনিট আগে টাইপ করে নিবা, 20 মিনিট। কারোর সাথে কেউ কোনো কথা বলার দরকার নাই, হাসাহাসি করার দরকার নেই, কোনো কিচ্ছু করার দরকার নেই। এখানে আসছো শিখতে। তুমি যদি আর 1 মাস পরে, তো তোমাদের যখন ক্লাস শেষ হয়ে যাবে, আমি কি আর বলবো যে তোমরা এটা করো এটা করো? আমি কিন্তু আর বলবো না, বলবো? তাইলে যে কয়দিনই সময় পাও, এই কয়দিন কিন্তু গুরুত্ব সহকারে কাজটা করো। বুঝতে পারছি কিনা? কারণ পরবর্তীতে তো আর সুযোগ পাচ্ছ না। যদি সুযোগ পেয়ে থাকো সেক্ষেত্রে হচ্ছে সেটা আলাদা বিষয়। সুযোগ তো আমাদের আর সবসময় থাকবে না, এই জন্য 2 ঘন্টা সময় আমরা প্রপারলি ইউজ করবো। ঠিক আছে? এক কথায় প্র্যাকটিসের সময় আমরা ইংরেজিতে প্র্যাকটিস করব 20 মিনিট। কয় মিনিট? হ্যাঁ, বাংলায় যে আজকে শিখাই দেবো, বাংলা করবো 20 মিনিট। কয় মিনিট? আচ্ছা, আর 20 মিনিটের মধ্যে 10 মিনিট আমরা জাস্ট ফাংশন গুলো দেখবো। ঠিক আছে? 10 মিনিট ফাংশন গুলো দেখবো। আর 10 মিনিট যে থাকবে, ওই 10 মিনিট ওই ফাংশন গুলো একটা একটা করে কাজ করার চেষ্টা করব। কিভাবে যে আমরা ক্লিক করে দেখবো, আসলে দেখি তো আমি ওয়াটারমার্ক শিখছিলাম, ওয়াটারমার্কটা পারি কিনা। তাই তো? জাস্ট এখানে ক্লিক দিলে দেখবে যে ওয়াটারমার্ক হয়ে গেছে। তুমি আমরা পেজ কালার শিখছিলাম, দেখি তো এটা পারি কিনা। জাস্ট এরকম 10 মিনিটে দেখবা হচ্ছে যে কোনগুলো আমি পারি, কোনগুলা পারি না। এটা দেখবা, এটা দেখার পর দেখবে কিছু পারতেছো, কিছু ভুলে গেছো। ওইটা আবার পরের দিন ক্লাসে এসে লাস্টের দিকে বলবা যে ভাই আমি এটা ভুলে গেছি, একটু দেখাই দেন। কথা ক্লিয়ার? তাহলে 10-20 মিনিট কি করবা? 20 মিনিট টাইপ করবা, জাস্ট ঝাড়া ঝাড়া টাইপ। 20 মিনিট কি করবা? বাংলা, 20 মিনিট ইংরেজি। তার মানে 40 মিনিট তোমার টাইপে চলে যাবে। আর যে 20 মিনিট থাকে, 10 মিনিটের মধ্যে তুমি ফাংশন গুলা দেখবা, শুধু জাস্ট ক্লিক করে করে দেখবা, দেখি এটা পারি কিনা, দেখি এটা পারি কিনা। আচ্ছা ঠিক আছে, এগুলো তো পারলাম, এটা তো পারতেছি না। তাহলে এটা পারতেছি না, যে কপি পারতেছি না, তাহলে ভাইয়ার কাছে কালকে বলবো। পরের দিন ক্লাসে এসে বলবা যে ভাই আমি এটা পারতেছি না, দেখায় দেন। তাহলে আমাদের সিস্টেমটা কি হলো? 20 মিনিট ইংরেজি করবো, 20 মিনিট বাংলা করবো, 20 মিনিট আমরা এই ফাংশন গুলো দেখবো, আর 20 মিনিট প্র্যাকটিস করবো, মানে ফাংশন প্র্যাকটিস করবো, এটা পারছি কিনা 10 মিনিটের মধ্যে আর কি, এটা পারছি কিনা, এটা পারছি কিনা। কথা ক্লিয়ার? না কোনো ভেজাল আছে? তাহলে আমরা বাংলা, মানে সরি, ওয়ার্ডটা মোটামুটি আমরা ক্লিয়ার করলাম। এখন আমরা ক্লিয়ার করবো হচ্ছে কিভাবে আমরা বাংলা টাইপিংটা প্র্যাকটিস করি। তো বাংলা যেহেতু অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেহেতু আমরা বাংলার জন্য আমরা এখানেই প্র্যাকটিসটা করব। তো দেখি আসলে পারি কিনা। তো আমি ফন্ট সাইজটা আগে বড় করে নিচ্ছি। ফন্ট সাইজটা বড় করে নিচ্ছি। বাংলা লেখার জন্য জাদু করে টিপস দেবো। ওই শীট আনছো কি? শীট আনো না কেন তোমরা, বলো তো? একটা হলেও তো আনবা, তাই না? আজকে যে বাংলা ক্লাস নেবো, কিভাবে নেবো? বলাও বলাও, কিভাবে বলাও, কিভাবে ক্লাস নেবো? আনো না কেন? দেখো, এই বাংলাটা দেখাতে গেলে আমাকে কিন্তু অনেক পরিশ্রম করতে হবে বা কষ্ট করতে হবে। হ্যাঁ, কেমন যে আমার এখন অন্য ফাইলে ঢুকতে হবে, এমন আছে যে অন্য ফাইলে গেলে আর ওইটা আবার ভিডিওতে আসে না, তাহলে একটু প্রবলেম না? তাহলে শীটটা নিয়ে আসলে কিন্তু আমি ভালোভাবে দেখাতে পারবো। তো যাই হোক, আমি আমার শীটে চলে যাচ্ছি, দেখি শীটটা নিতে পারি কিনা। আমার শীট, আমার শীটটা আছে এখানে। জাস্ট আমি শীটটাকে এখানে নিয়ে আসলাম। আর বাংলা একটা ক্লাস, হ্যাঁ, তোমাদেরকে আজকে একটা বাংলা ক্লাস দেখালি, কিন্তু আর ক্লাস নেই বাংলার উপরে, আর ক্লাস থাকবে না, থাকার কথাও না। দেখো, এই উপরে এটা জিনিসটা ফলো করি আমরা। এটা হচ্ছে বাংলা টাইপিং শেখার নিয়ম। ঠিক যেভাবে ইংরেজিটা তোমাদেরকে শিখাইছিলাম, ওটা তো এখন আর প্রবলেম হওয়ার কথা না, তাই না? যে আমরা একিউএ লিখতে পারতেছি, আমরা অন্তত 1 মিনিটে একটা শব্দ হলেও তো লিখতে পারি, পারি কিনা? আমাদের হাত একটু হলেও তো চালু হয়েছে, এটা জাস্ট প্র্যাকটিসের উপরে রাখতে হবে। তোমাকে বললাম, এই যে 40 মিনিট ধরে যদি তুমি কারোর সাথে কথা না বলে নিজে নিজে যদি প্র্যাকটিস করো, সবাই ভালো করবে। কিন্তু যদি একটু গল্প করো, আড্ডা দাও, তাহলে কিন্তু ওই টাইমটা তোমার লস হয়ে যাবে। বা মোবাইল টেপো বা এটা করো, লস হয়ে যাবে। কারণ তোমাকে আর আমি 1 মাস না হলে ট্যাগেল দেবো, না হলে আর 1 মাস, না হলে 1.5 মাস, না হলে 2 মাস, এর বেশি তো আর না, নাকি? সেই জন্য টাইমটা তোমরা জাস্ট প্রপারলি ইউজ করবা, কারোর সাথে কোনো কথা না বলে জাস্ট 20 মিনিট মানে 20 মিনিট। 20 মিনিট মানে এই না যে 19 মিনিট, বা 20 মিনিট মানে এই না যে 21 মিনিট।
ওটাও না, 20 মিনিট মানে 20 মিনিটই। ঠিক আছে, তাহলে প্র্যাকটিস করবা, ইংরেজি 20 মিনিট, বাংলা 20 মিনিট, আমি শিখাই দিচ্ছি। দেখো এই জিনিসটা লক্ষ্য করো, কারোর সাথে কথা না বলে জাস্ট প্র্যাকটিস করবা, কোনো কথা নেই, প্র্যাকটিস। আমার 1 ঘন্টা টাইম মানে 1 ঘন্টা টাইম। তাহলে বাংলা টাইপিং শিক্ষার নিয়ম, সেটা হচ্ছে যে অক্ষর কিবোর্ডের বাটনের উপরে আছে সেটা শিফট ধরে কাজ করতে হবে। তাহলে যে অক্ষর কিবোর্ডের বাটনের উপরে আছে সেটা শিফট ধরে কাজ করতে হবে। আচ্ছা, আমি যেটা বললাম এটা কি ভুল বললাম? হ্যাঁ, কথা ক্লিয়ার? কারণ এটা তোমারই লস যাবে, তুমি যত গল্প গুজব করবা তোমার লস। তাহলে এখানে বলতেছে কি, বাংলা লেখার হচ্ছে আমরা 3টা ক্রাইটেরিয়া শিখবো। কয়টা? 3টা নিয়ম যদি শিখতে পারি এখন, এই মানে কি বলবো, 10 মিনিটের মধ্যে আমরা বাংলা পেরে যাবো, দেখবা জাদু। এটা একটা জাদুর ক্লাস, যে 10 মিনিটে বাংলা শিক্ষা। 10 মিনিট জাস্ট ফলো করো, আমি কি বলি সেটা বলো। এখানে 2টি লাইন আছে, আমরা 3টা ক্রাইটেরিয়া ফলো করবো। কয়টা? 3টা। 3টার মধ্যে একটা বলছি। এখানে 2টি লাইন আছে, তার মধ্যে একটি লাইন, একটা ক্রাইটেরিয়া হলো যে অক্ষর কিবোর্ডের বাটনের উপরে আছে সেটা শিফট ধরে কাজ করতে হবে। এখন শিফট মানে কি বলছিলাম আমরা, বাক্যের প্রথম অক্ষর বড় হাতের লেখা না, তাই বলছি না? এখন দেখো তো, কিবোর্ডের বাটনের উপরে বলছে, তার মানে এখানে যে 3টা সারি আছে, এই 3টা সারির উপরে বা এই 4টা সারির উপরে যে অক্ষরগুলো আছে, তোমার ধরো লেস দেন লিখবা, গ্রেটার দেন লিখবা, তারপরে হচ্ছে তুমি ঘ লিখবা, এই ঝ লিখবা, ছ লিখবা, ঠ লিখবা, এই যে উপরে বাটনগুলা, দীর্ঘিকার, দুর্গুকার, রেপ, তারপরে কি খ, খ, এই যে উপরে বাটন, ল, ঐকার, ঔকার, ঝফালা, মধ্যাহ্ন, এই যে উপরে বাটন গুলো বললাম, এই উপরে বাটন কিন্তু লিখতে গেলে আমাকে কি করতে হবে বলতো? শিফট ধরে লিখতে হবে কিন্তু। তাহলে কিন্তু আমাদের কত, আমি বলবো যে 40% কাজ কিন্তু শিখা হয়ে গেছে। শিফট ধরে লিখবো, উপরে যে বাটন গুলো আছে যা শিফট ধরে। আর একটা মজার বিষয় দেখো, যে যে অক্ষর কিবোর্ডের বাটনের নিচে আছে সেটা শিফট ছাড়া। এই যে আমরা উপরেরটা কাজ করলাম হচ্ছে শিফট ধরে, এখন নিচে যেগুলো আছে দেখো তো, অন্তে জ, ঢ, প, ট, স, বর্গের জ, উঙ্গ, এখানে আছে রস্যুকার, ঋষিকার, আকার, এই যে নিচের গুলো এক কথায়, ও, র, ল, দন্তের সম, এই যে নিচের বাটন গুলো আছে এগুলা কিন্তু কি বলতো? শিফট ছাড়া। শিফট ছাড়া এমনিতেই হবে। কি শিফট ছাড়া এমনিতেই হবে। তাহলে কি আমরা কিন্তু 80% শিখে ফেলছি, আর 20% শিখবো। দেখো কি হবে, সেটা হচ্ছে সংযুক্ত অক্ষর লেখার নিয়ম। এই যে আমরা শুধুমাত্র যে উপর নিচটা শিখলাম, যে উপরেরটা শিপ ধরে করতে হয়, নিচেরটা শিপ ছাড়া। বলো তো উপরেরটা, তুমি বলো, তুমি বলো, তুমি। Right. আচ্ছা, এখন দেখো, এখন হলো জিং। জিং মানে হলো যুক্ত করা। জিং মানে কি, যেমন সাদিয়া আর করিমের আমি বিয়ে দিয়ে দিলাম, মানে কি ওদের যুক্ত করে দিলাম, এটাই তো যুক্ত, তাই না? মানে এখানে হচ্ছে যুক্ত বর্ণ লেখার মানেটাই হচ্ছে জিং। জিং মানে হলো যুক্ত করা। আর জিং এর বাটনটা কোনটা? কিবোর্ডের মধ্যে ইংরেজিতে লেখা আছে জি, বাংলাতে লেখা আছে হসন্ত বা রেপ, সরি রেপ না, এটা হসন্ত। বাংলাতে লেখা আছে হসন্ত আর ইংরেজিতে লেখা আছে জি। এই জিটার মানেই হলো জিং। ঠিক আছে, এখানে দেখো আমি সুন্দর করে লিখে দিচ্ছি, সংযুক্ত অক্ষর লেখার নিয়ম। জিং মানে হলো যুক্ত করা, এক বর্ণের সঙ্গে অন্য বর্ণের মিলন, এক বর্ণের সঙ্গে অন্য বর্ণের, বা যে অক্ষরের সাথে যুক্ত হবে প্রথম সেই অক্ষর লিখতে হবে, তারপরে জি, তারপরের অক্ষর লিখতে হবে। যেমন শক্তি বানান, এখন শক্তি বানানে কি করতে হবে? হজ বানানে কি করতে হবে? এখানে শক্তি বানানে ক জিং, ক জিং ত, ক জিং ত। তার মানে কি, এই শক্তি বানানের আমার এখানে এদের মধ্যে কি আছে? আগে ক আছে না, ক আছে, তারপরে যখনই জিং দিচ্ছি, জিং দেওয়ার পরে আমি কিন্তু ত চাপবো, তারপরে কি হয়ে যাবে আমার? শক্তি বানাতে হয়ে যাবে। এই দেখো, শুধুমাত্র আর একটা জিনিস ফলো করে এখানে, তাহলে বুঝতে পারছো তো যুক্ত বর্ণ কিভাবে লেখে। আগে যে বর্ণটা আছে সেটা আগে, পরে যে বর্ণটা আছে সেটা পরে, আমরা প্র্যাকটিসে গেলেই বুঝতে পারবো। তারপরে দেখো, এখানে শুধুমাত্র স্বরবর্ণগুলো ভালোভাবে আয়ত্ত করতে হবে। দেখো এখানে একটি কথা বলছে যে স্বরবর্ণগুলো ভালোভাবে আয়ত্ত করতে হবে। আর স্বরবর্ণর এখানে লেখা আছে, কারণ স্বরবর্ণগুলো কিবোর্ডে দেওয়া নেই, শুধুমাত্র স্বরেয় এবং ও ছাড়া। শুধুমাত্র কিবোর্ডে দেখো তো স্বরেয় আছে, এই যে হলো স্বরেয় কোথায়, এই যে স্বরেয়, আর এই যে ও, বাদ বাকি কি আছে? আর রস্য দীর্ঘ রস্য আছে নাই? ও এইগুলাই কিন্তু আমাদেরকে শিখার বিষয়। আর এইগুলো আছে কিসের মধ্যে? এখানে দেখো আকার, ওকার, ঋচিকার, দীর্ঘিকার আছে। এই কারের মধ্যে কিন্তু ওই ওই অক্ষরগুলো আছে। কার? রস্যিকার। তাহলে রস্যিকারের মধ্যে রস্যই আছে, দীর্ঘিকার, দীর্ঘ এর মধ্যে দীর্ঘই আছে, তাই তো। ও কার, ওর মধ্যে, ও কারের মধ্যে ও আছে।
এই দেখো এখানে মজার বিষয়টা হচ্ছে যে শুধুমাত্র আমাদেরকে স্বর বর্ণগুলো আয়ত্ত করতে হবে, আর ব্যঞ্জন বর্ণগুলো সব কিবোর্ডে দেওয়াই আছে। আর স্বর বর্ণেরও দুইটা বাটন দেওয়া আছে, একটা হলো স্বরেয়, একটা হলো কি ও। বাদ বাকি আরো 9টি কিন্তু আমাদের শিখতে হয়। তাহলে দেখো বাদ বাকি ব্যঞ্জন বর্ণগুলো কিবোর্ড দেখে দেখে প্রথমে লিখতে হবে, তারপরে হাত ফ্রি হলে আর কিবোর্ড দেখার প্রয়োজন নাই। তাহলে সবগুলো আমরা কিন্তু যখন লিখবো কিবোর্ড দেখে দেখে লিখবো, বাদ বাকি যখন হাতটা ফ্রি হয়ে যাবে তখন কিন্তু আর আমাদের কিবোর্ড দেখার প্রয়োজন নাই। বুঝাইতে পারছি? দেখো আমরা এখন প্র্যাকটিক্যালে চলে যাবো। এখন এই যে লেখার নিয়মটা, এখানে শিফট প্লাস এফ স্বরেয়। ও তার আগে আমরা শক্তি বানানটা দেখে আসবো এবং হজ বানানটা দেখে আসি, ঠিক আছে? শক্তি কিভাবে লেখতে, অর্থাৎ যুক্ত বর্ণ। তাহলে আমি আবার আমার ওয়ার্ড ডকুমেন্টে চলে যাচ্ছি, আর এখানে আমি লিখবো। আর এই বাংলা লেখার জন্য আমরা বলছি যে কম্পিউটারের ভাষা তো ইংরেজি, কম্পিউটার বাংলা বোঝে না। বোঝে কি? কম্পিউটারের ভাষাই ইংরেজি, কম্পিউটার বাংলা বোঝে না। তাকে আমরা বুঝাই থাকি কি দিয়ে? ধর মানুষকে যদি একজনকে আমি কনভিন্স করতে চাই, তাকে আগে লুলুপুত্তি দিয়ে বুঝাইতে হবে, মানে কি গা সাপটাতে হবে, তাই তো? কারণ তাকে তো বুঝাইতে হবে। আর কম্পিউটার তো বুঝে না, কম্পিউটারকে সফটওয়্যার দিয়ে বুঝাই আমরা। আরবি বুঝে, এটা করার দরকার নেই। আরবি বুঝে না, তাকে আমি সফটওয়্যার দিয়ে আরবি বুঝাই, তাই তো? সে বাংলা বুঝে না, তাকে আমি সফটওয়্যারটা দিয়ে বাংলা বুঝাই। এই জন্য বাংলাটা কিভাবে লিখবো দেখো, এই বিজয় বাংলা সফটওয়্যারটা তোমার এই উপরে অথবা এই কর্নারে এখানে থাকতে হবে। এই অভ্র থাকলে কিন্তু হবে না, অভ্রর দরকার নেই, অভ্র কোনো জায়গায় কাজে দেয় না। এই বিজয় বাংলা এই সফটওয়্যারটা এই উপরে না হলে এই কর্নারে যে কোনো একদম উপস্থিত থাকতে হবে। আচ্ছা, এটা আছে, আমাদের উপস্থিত আছে। তারপরে কি করব, যে এখানে উপস্থিত দেখবো যে হ্যাঁ এটা আছে, তাহলে আমাদের কাজ কি, এই ফন্টে চলে যাব। ফন্টে গিয়ে জাস্ট এখান থেকে ফন্ট আমরা ইউজ করব কি, এটা চুতুনি এমবে। কিবোর্ড থেকে যদি এস ইউটি লিখি, এস ইউটি, তাহলে কিন্তু আমার ওই ওখানে চুতুনি এম যেটা চলে আসবে, এস ইউটি, সরি এস ইউটি আসতে চুতুনি এম যে। আসার পরে কিবোর্ডে ইন্টারপ্রেস করব, ইন্টারফেস করে কিবোর্ডটাকে ফ্রি করে নিতে হবে, কারণ আগে তো আমরা ইংরেজি লিখছি, এই জন্য বাংলা লিখবো। তাহলে কিবোর্ড ফ্রি, কিবোর্ড ফ্রির কমান্ড হচ্ছে কন্ট্রোল অল্টার বি, কন্ট্রোল অল্টার, এই যে কন্ট্রোল ধরলাম, অল্টার ধরলাম, বি চাপ দেবো, বি। কিবোর্ড ফ্রি হয়ে গেছে। এখন আমি এখানে বাংলা লিখবো, দেখো ক খ গ, হ্যাঁ? লিখতেছি না? তাহলে আমি শক্তি বানানে, শক্তি বানানে ওরা বলতেছে তালবর্ষটা আগে আছে, তারপরে আছে ঋষিকার, মানে যে বর্ণ আগে আছে সেটা আগে, পরের বর্ণ পরে। এখন ক নিচে ত, তাহলে আগে ক লিখছি, ক, শক্তি কিন্তু হয় নাই। তাহলে আমাকে বলছে যুক্ত বর্ণ, যেহেতু এই যে জিং, জিং এ একটা চাপ দিচ্ছি, চাপ দিয়ে হয়ে দিলাম। আমি আর কিছু কি ধরছি? ধরারও দরকার নাই। এখন খালি ত লেখবো, ত কারণ কি নিচে আছে, এটাও তো নিচে আছে, এই জন্য কিছু ধরার দরকার নাই। তাহলে তটা লিখে দিলেই তো সত্যি হয়ে গেল। তাহলে আগে তালে বর্ষা লিখলাম, পরে ঋষিকার, ঋষিকারটা দেওয়ার জন্য তো এটা টিপ টিপ কিছু ধরার দরকার নাই, কারণ ঋষিকার নিচে আছে। তাহলে ঋষিকার দিয়ে দিলাম। তারপরে ক, কটা কোথায় আছে? কটা নিচে আছে, এমনিতেই চাপ দিলাম ক। তারপরে যে জিং চাপ দিলাম, তারপরে হলো ত। দেখো শক্তি। এখন যদি হজ লিখি, হ বর্গীয় জয় বা, বর্গীয় জ জিং ব, এই যে ব, কারণ এগুলো নিচে আছে, নিচে, এই জন্য শিব ধরতে হচ্ছে না। হয়েছে? একদম ইজি। এখন আমাদের কাজটা কি, তাহলে আমরা শক্তি আর হজ শিখে আসলাম। এখন আমাদের কাজটা যেটা হবে সেটা হচ্ছে যে এই শিফটটা তোমাদের লাগবে, এই শিফটটা না ছাড়া লিখতে পারবে না। কারণ শিফট প্লাস এফ সরাসরি আমাদের লেখা এখন শিখতে হবে, সেই সরাসরি ক খ কিভাবে লিখবে। এখানে দেওয়া আছে শিফট প্লাস এফ সর, কারণ সরাটা কোথায় আছে, স্বরে অ, স্বরাটা উপরে আছে না? তাহলে কি শিফট ধরতে হবে না? তাহলে শিফট ধরে রেখে এফ এ চাপ দাও, দেখো স্বর উঠে উঠে যাবে। শিফট ধরে, বুঝতে পারছি? শিফট ধরে F। এরকম এই সরোয়াটা 20 বার লিখবে, কয়বার? তাহলে শিফট প্লাস এফ এ হচ্ছে স্বরেয়। এখন স্বরে আর কাহিনীটা দেখো, স্বরে আটাই এফ এর নিচে আছে, তাহলে শুধু আমি জিং চাপ দেবো আর এফ চাপ দেবো, স্বরে হয়ে যাবে। দেখো জিং আর এফ, কারণ এই দুইটাই নিচে, এজন্য শিফট ধরার দরকার হচ্ছে না। স্বরে হয়েছে? আগে জিং চাপ দিলাম, 100 বছর পরে এসে আমি আবার এই এফ চাপ দেবো। বুঝতে পারছো কিনা? তাহলে এই স্বরে এটা আবার 20 বার লিখতে হবে, কয়বার? 20। তাহলে স্বরেও পারলাম, স্বরেও পারলাম, এই দুটো কি আর বলবো? তাই রস্যই, রস্যই লিখবো কিভাবে দেখো, রস্যই কারটা আছে কোথায়, নিচে। তাহলে জিং আর ডি, অর্থাৎ ডির নিচে যেহেতু আছে, জিং আর ডি দিলেই রস্যই হয়ে যাবে। তাহলে জিং আর ডি রস্যই। এখন এই রস্যই 20 বার লিখতে হবে। তারপর কি দীর্ঘইকার কিভাবে লিখবো, জিং আর সি প্লাস ডি,
শিপ, কারণ কি ডির উপরে আছে দীর্ঘিকার, জিং চাপ দিছি আগে, দেওয়ার পরে আমি শিপ ধরে ডিটা লিখতেছি, তাহলে কি দীর্ঘইকার হয়ে যাবে। জিং চাপ দেওয়ার পরে শিপ প্লাস ডি, বুঝছো তো? তাহলে এই শীটটা নিয়ে এই শীটের ফ্রন্ট পেজটা আমি এটাকে তোমার গ্রুপে দিয়ে দিচ্ছি কপি করে, এটা মোবাইলে বাইর করে নিয়ে সবাই একটা করে বাইর করে নিয়ে দেখে দেখে করবা। এই দেখো প্রত্যেকটা এখানে দেওয়া আছে। তাহলে আকার কিভাবে লিখবে, রসিক কার কিভাবে লিখবে, রস্যই দীর্ঘই দীর্ঘইকার রস্যকার সব দেওয়া আছে। এটা দেখে দেখে জাস্ট 20টা করে টাইপ করতে হবে। আজকে এটা করবে, আর কালকে এটার পাশাপাশি আবার এই যুক্ত বর্ণগুলা লিখবে। দেখো যুক্ত বর্ণ, এই বাংলা কিন্তু একটু কঠিন, মানুষ বলে কিসের জন্য, মানে 5-6টা বাটন চাপ দেওয়ার পরে তোমার একটা বর্ণ হয়, বুঝতে পারছো? এই জন্য আমরা বলি যে আগে ইংরেজিটা ভালো করে আয়ত্ত করে নিয়ে হাতটা ফ্রি হলে তারপরেই আমরা বাংলাতে শিফট করি আর কি। তাছাড়া আগেই বাংলা শিখাই না, বুঝতে পারছো? আমরা ইংলিশটাও এর সাথে সাথে প্র্যাকটিস হবে, বাংলাটাও এর সাথে সাথে কি প্র্যাকটিস হবে। এই বর্ণগুলা যদি কেউ 20টা করে টাইপ করতে পারে সে জীবনেও ভুলবে না। 20টা মানে 20 বার এরকম টাইপ করবে, এটা এটাও করবে 20 বার, এরকম প্রত্যেকটা বর্ণ যদি সে 20 বার করে লেখে তাহলে সে গেডাগ্যাট বাংলা লিখতে পারবে। জানি যে এরকম লিখতে পারবে, আমি তোমাকে ভালোবাসি না, এরকম লিখতে পারবে। হুম? মানে গেডাগ্যাট সেটা কি, এই অক্ষরগুলো 20টা কয়টা বললাম? তাহলে বলো তো উপরের অক্ষর লিখতে গেলে কি করতে হবে? উপরের অক্ষর লিখতে চাইলে যেটা শিপ ধরে চাপতে হবে, এটা বলবা যে শিপ ধরে। নিচের অক্ষর শিপ ছাড়া। উপরের অক্ষর, নিচের অক্ষর, উপরের অক্ষর, আচ্ছা, নিচের অক্ষর। প্রতিটা অক্ষর কয়বার করে লিখবে? কমপক্ষে 20 বারের উপরে যেন হয়, 20 বারের নিচে যেন না হয়। এটা হইলে পরে কি হবে, তুমি 2 দিনের মধ্যে বাংলা শিখে যাবে, তুমি বিশ্বাসই করতে পারবে না যে তুমি 2 দিনে বাংলা শিখতে পারবে। আর এটার জন্য ইংরেজিটা মাস্ট হলো আঙ্গুলের মধ্যে নিয়ে আসতে হবে, যে আমার কেনি আঙ্গুলে কয়টা ইংরেজি আছে, মধ্যমায় কয়টা ইংরেজি আছে, সাধতে কয়টা ইংরেজি অক্ষর আছে, এই ইংরেজিটা আগে ভালো আয়ত্ত করে আনতে হবে। মানে ইংরেজিটা যাতে গেটা গেটা আমরা যাতে ভুল না করি, কারণ ওই ইংরেজি অক্ষরের মধ্যেই তো বাংলাগুলো আছে, তাও 2টা করে আছে বাংলা। ইংরেজি যেখানে একটা, বাংলা সেখানে 2টা। কল্পনা করা যায়? ইংরেজিতে আকার ওকার নাই কিন্তু বাংলাতে আকার ওকার আছে। আমি তো মনে করি যে পৃথিবীর মধ্যে সবচেয়ে কঠিন ভাষা হলো বাংলা, আমি তো তাই মনে করি। হ্যাঁ, কারণ এটার মধ্যে আকার ওকার আছে, পৃথিবীর কোনো রাষ্ট্রের কোনো ভাষায় আকার ওকার নাই, আকার ওকার পাইবা না, বাংলায় আকার ওকার আছে না, এটা জানো। তো ঠিক আছে, জাস্ট 11টা বাজে, আমরা এই 11টা মানে 11টাই, ঠিক আছে, এই টাইমটাকেও কিন্তু আমরা লস করবো না। হ্যাঁ,